জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি এক্সেল এর কাজটা প্র্যাকটিস করছিলেন বাসায়? জি স্যার, আমি প্র্যাকটিস করছি স্যার। তবে আমার ওই যে আমি একটা বিষয়ে স্যার, সেটা হচ্ছে ওই যে আপনার এমপ্লয় আইডি, যেটা এমপ্লয় আইডিতে কি কোনো ভ্যালিডেশন থাকবে? আচ্ছা, এমপ্লয় আইডিতে ভ্যালিডেশন এই প্রশ্নে নাই, কিন্তু আমি শেখাবো এটা। হ্যাঁ, জি প্রশ্নে স্যার। নাই, কিন্তু ভ্যালিডেশনটা আমি একটু শেখাবো। ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করতেছি এখন। হ্যাঁ, এক্সেলটাই আমরা এক্সেল আপনাদের কোনো সমস্যা থাকলে বলবেন। আপনারা জানালেন যে এমপ্লয় আইডিতে ভ্যালিডেশনের যে ব্যাপারটা, এমপ্লয় আইডির ভ্যালিডেশনটা আমি প্রথমে একেবারে ফিনিশটা করে ফেলি, তারপর আমি স্পেসিফিক ভাবে ধরে ধরে বোঝাচ্ছি। ঠিক আছে। আমার যেভাবে লেখা আছে আমি এভাবেই সিলেক্ট করে আমি যাচ্ছি হচ্ছে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে ডেটা ভ্যালিডেশন। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কাস্টমে ক্লিক করব। মাগরিবের পরে করলি না? কাস্টমে যাওয়ার পরে আমরা এখানে একটা কাস্টম রুল দিচ্ছি। কাস্টমের রুলটা আমি লিখতে চাচ্ছি হচ্ছে, কাস্টমের রুলে এখানে লিখতে চাচ্ছি অর। আপনারা যদি না বোঝেন আমি এটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি, কিন্তু আমি একেবারে মানে শেষটা করতেছি। শেষটা করার পরে আমি স্পেসিফিক ভাবে প্রত্যেকটা ফাংশনের কাজ দেখাচ্ছি। এখানে লেন্থ ফাংশনকে আমি কল করতেছি, এবং লেন্থ ফাংশন দেওয়ার পরে লেন্থের বোর্ডের ভিতরে আমি সেলকে দিচ্ছি। লেন্থ ফাংশন দেওয়ার পরে আমাকে এই সেলে কতটি ক্যারেক্টার আছে সেটা দিবে। সেটা ইকুয়াল যদি 4 হয় তাহলে কন্ডিশন সত্য হবে। একটা কন্ডিশন দেওয়া আমার শেষ। সেকেন্ড আরেকটা কন্ডিশন দিব আমি। আরেকটা কন্ডিশন দিতে চাচ্ছি হলো কাউন্টিং, সি ও কাউন্টিং ফাংশন। কাউন্টিং ফাংশনটা আমি একটু পরে বোঝাচ্ছি। আমি ফিনিশ কাজটা একটু দেখেন। ফুল রেঞ্জটা দিলাম, 23 এর রেঞ্জটা। এই রেঞ্জ দেওয়ার পরে এখানে কমা দিয়ে স্পেসিফিক একটা সেলকে দিলাম। এই রেঞ্জের ভিতরে এই সেলটা কত বার আছে আমাদেরকে সেটা রিটার্ন করবে। আচ্ছা, এবং আমি রেঞ্জটা অ্যাবসলিউট করে দিলাম। রেঞ্জটা অ্যাবসলিউট করে দেওয়া মানে হচ্ছে এই সেলটার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এই জন্য অ্যাবসলিউট করার জন্য দিয়েছি। এইটা ইকুয়াল যেন 1 হয়। 2 নম্বর একটা স্যার এই কন্ডিশন। জায়গাটা বুঝতে পারিনি, এটা আরেকবার বলেন। আচ্ছা, আমি আসতেছি। আমি প্রত্যেকটা স্পেসিফিক ভাবে ধরে ধরে বোঝাবো। হ্যাঁ, আসতেছি। ফিনিশ প্রোডাক্টটা আপনি একটু শেষ পর্যন্ত আমাকে যেতে দেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বার হলো রাইট। গরো কি?
আচ্ছা, আমাদের এই ফাংশন গুলো আমাদের একটু বুঝতে হবে প্রত্যেকটা ফাংশনের কি কাজ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, একটু রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা, আমরা লেন্থ ফাংশনটা একটু বোঝার চেষ্টা করব। লেন্থ ফাংশনটা আসলে কি কাজ করে? ইকুয়াল সাইন দিয়ে আমি লেন্থ লিখতেছি, এল ই এম, লেন্থ। লেন্থ লেখার পরে আমি এই সেল অ্যাড্রেসটা দিচ্ছি, দেওয়ার পরে ব্র্যাকেট শুরু করেছি এবং শেষ করেছি, এন্টার। এখন এখানে আমি একটা নাম লিখি, কম্পিউটার, সিওএম, কম দিচ্ছি শুধুমাত্র। দেখেন কম দিলে আমাকে এখানে কি দিল, এলইএন, লেন্থ ফাংশনের কাজটা তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সেলে যতগুলো ক্যারেক্টার থাকবে এই ক্যারেক্টার গুলো আমাকে গণনা করে দিবে, যে এখানে ক্যারেক্টার আছে কয়টা, 3টা ক্যারেক্টার আছে, সেটা আমাকে গণনা করে দিচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে পি দিই তাহলে এখানে দেখেন লেন্থ আসতেছে 4। আমরা এখান থেকে বুঝতে পারলাম লেন্থ ফাংশনের কাজ হচ্ছে আমাদের একটা টেক্সট অথবা একটা সেলে কতগুলো ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করে দেয়। আচ্ছা, কাউন্ট, কাউন্টটা একটু দেখেন। কাউন্টের সাথে যদি কাউন্ট ইফটাও রাখা যায় তাহলে ভালো হতো, ভালো হবে। আচ্ছা, কাউন্ট ফাংশনের কাজটা একটু দেখি আমরা। কাউন্ট, কাউন্ট দেওয়ার পরে দেখেন ভ্যালু 1 কমা ভ্যালু 2 এরকম যাচ্ছে। সুতরাং আমরা এখানে রেঞ্জও দিতে পারি। আমরা রেঞ্জ আপাতত এইটা দিচ্ছি, দেখেন আসতেছে 7। ঠিক আছে, কিন্তু এখানে আমরা 14টা সেল আমরা এখানে সিলেক্ট করেছি। আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত এই পাশে আছে 7টা এবং এই পাশে আছে 7টা, এখানে আমরা মোট 14টা সেল সিলেক্ট করেছি, কিন্তু আমাদের রিজার্ভ আসতেছে 7টা সেলকে কাউন্ট করে দিচ্ছে আমাদের এখান থেকে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে কাউন্ট শুধুমাত্র যে সেলগুলোতে নাম্বার আছে সেইগুলো গণনা করে দেয়। এখান থেকে আমি নাম্বারটা যখন মুছে দিলাম এখানে দেখো তখন 6 হয়ে গেছে। তার মানে কাউন্টের কাজ হচ্ছে আপনার যতগুলো সেলকে আপনি দিবেন এই সেলের ভিতরে যে সেলগুলোতে নাম্বার আছে, কতগুলো সেলে নাম্বার আছে সেটা গণনা করে দিবে আমাদের এখানে। আচ্ছা, আমরা কাউন্ট ফাংশনটা বুঝলাম। আমাদের মেন দরকার হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফটাও গণনা করবে কিন্তু নির্দিষ্ট একটা কন্ডিশনের ভিত্তিতে গণনা করবে। আমরা কাউন্ট ইফ কে কল করি, কাউন্ট ইফ। কাউন্ট ইফ দেওয়ার পরে আমাদের এখানে বলছে হলো রেঞ্জ দিতে একটা। ঠিক আছে, আমরা এখান থেকে রেঞ্জটা দিয়ে দিলাম, এই রেঞ্জটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা ক্রাইটেরিয়া চাচ্ছে যে রেঞ্জের ভিতরে আপনি কোনগুলোকে গণনা করতে চাচ্ছেন। এই রেঞ্জের ভিতরে আমি এই ডেটাকে গণনা করতে চাচ্ছি, যে এই 26,000 এই রেঞ্জের ভিতরে কত বার আছে সেটা আমি গণনা করতে চাচ্ছি। 26,000 এই রেঞ্জের ভিতরে একবারই আছে। আমি যদি এখানে 26,000 লিখি আবার, তাহলে এখানে অ্যান্সার আসতেছে 2। আপনারা কি কাউন্টিং ফাংশনটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই রেঞ্জটা দিয়েছি এবং এই রেঞ্জের ভিতরে একটা ক্রাইটেরিয়া দিয়েছি। এই রেঞ্জের ভিতরে এই ক্রাইটেরিয়া যত বার আছে আমাদেরকে তত বার এখানে সংখ্যাটা দিচ্ছে। এটা এই সংখ্যাটা আছে এই রেঞ্জের ভিতরে 2 বার, সেহেতু আমাদের এখানে 2 দিচ্ছে। আচ্ছা, কাউন্ট ইফটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা রাইট ফাংশনটা দেখি, রাইট ফাংশনটা আসলে কি কাজ করে। আর আচ্ছা, রাইট ফাংশনটা যখন কল করেছি তখন আমাকে চাচ্ছে প্রথমে টেক্সট চাচ্ছে, তারপরে কমা দিতে হবে, তারপরে নাম্বার ক্যারেক্টার দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এই সেলটা দিয়ে দিচ্ছি, টেক্সট বলতে এই সেলটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাকে নাম্বার চাচ্ছে, নাম্বার আমি এখানে 2 দিচ্ছি। এখন দেখেন আপনারা বুঝে ফেলবেন, এখানে এই সেলটা দিয়েছি, এই সেলের রাইট থেকে 2টা ক্যারেক্টার আমাকে এখানে দিয়ে দিছে। তাহলে রাইট ফাংশন দিয়ে আমরা এতটুকু বুঝতে পারলাম যে একটা সেল অথবা একটা টেক্সটের রাইট থেকে কতটা টেক্সট আমি দেখতে চাচ্ছি এটা আমাকে এনে দিবে রাইট ফাংশন। অনুরূপভাবে লেফট ফাংশনও একই কাজ।
লেফট ফাংশন। লেফট ফাংশনে প্রথমে টেক্সট যাচ্ছে, আমি এখানে টেক্সট আমি লিখে দিলেও পারতাম, কিন্তু এখানে যদি আমি ডাবল কোটেশন দিয়ে টেক্সট লিখে দিই তাহলে কোনো সমস্যা নাই। স্যার কোটেশন দিয়া কি এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, টেক্সট যখনই আপনি লিখবেন তখন অবশ্যই কোটেশন সাইনটা ইউজ করতে হবে। টেক্সটটা সবসময় কোটেশনের ভিতরে দিবেন। আচ্ছা, তাহলে লেফট এখানে প্রথমে চাচ্ছিল টেক্সট, আমি টেক্সট দিয়েছি, আর টেক্সট দেওয়ার সময় আমি অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিয়েছি। টেক্সট লিখতে গেলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে নাম্বার অফ ক্যারেক্টার, কতটা ক্যারেক্টার আমি দেখতে চাচ্ছি সেই সংখ্যাটা আমি দিব। আমি যদি এখানে 2 দিই তাহলে আমার কি কাজ করবে, আমার লেফট থেকে 2টা ক্যারেক্টার আমাকে প্রদর্শন করবে, আমাকে দিবে। এই যে আমি সম্পূর্ণ টেক্সট থেকে লেফট থেকে 2টা ক্যারেক্টার দেখতে চাচ্ছি, আমাকে 2টা দিয়ে দিছে। লেফট রাইট সিমিলার। আচ্ছা, ভ্যালু, ভ্যালু ফাংশনটা আসলে কি কাজ করে? আচ্ছা, এটা একটু দেখাতে গেলে আমি একটু চেঞ্জ করি। এখানে হচ্ছে E5 দিচ্ছি। ইকুয়াল সাইন, আচ্ছা এক মিনিট, ভ্যালু ফাংশনটা অন দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, রাইট ফাংশন দিয়ে আমি এই সেলে যে টেক্সটটা আছে এই টেক্সট থেকে রাইট দিয়ে 5 কে আমি এখান থেকে বের করে নিয়ে আসলাম। 5 কে বের করে আনার পরে এই 5টা কি নাম্বার না টেক্সট আপনারা বলতে পারবেন? এই 5টা এখন টেক্সট না নাম্বার? এই 5টা কিন্তু এখন আপনার টেক্সট, এটা নাম্বার না। টেক্সট। আপনি যদি, হ্যাঁ আপনি যদি এটা 5 লেখেন তাহলে দেখেন এটা ডান পাশে চলে আসতেছে, কিন্তু আপনি যখন এখান থেকে 5টাকে বের করে নিয়ে আসলেন তখন এটা অটোমেটিক দেখেন এই পাশ থেকে শো করতেছে। তার মানে এটা হলো টেক্স। এই টেক্স 5 কে নিয়ে আপনি কোনো প্রকার ক্যালকুলেশন করতে পারবেন না, কারণ এটা একটা টেক্সের সাথে ছিল। এখান থেকে যখন আপনি বের করে আনছেন তখন এটা একটা টেক্সই আছে, এটা এখনো ভ্যালুতে রূপান্তর হয়নি। এই জন্য এখানে যে এটা আপনার এর সাথে যে টেক্সটটা মিশ্রিত আছে এটাকে রিমুভ করার জন্য আমরা ভ্যালু ফাংশনটাকে ব্যবহার করি। ইকুয়াল সাইন VALU, ভ্যালু, ভ্যালু দেওয়ার পরে আমাদের এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই 5টা পিওর নাম্বারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা টেস্ট করব যে আসলে এইটা নাম্বার কিনা। ইজ নাম্বার, ইজ নাম্বার দেওয়ার পরে আমরা এটাকে কল করে দিলাম। হ্যাঁ ট্রু, এটা নাম্বার। যদি আমরা ইজ নাম্বারের এখানে এই সেলটাকে দিতাম, এইটাকে দিতাম, তাহলে এখন দেখি কি বলে, দেখেন ফলস বলতেছে। আমরা ইজ নাম্বারের মাধ্যমে বলতে চাচ্ছি যে এই সেলে যেটা আছে সেটা কি নাম্বার। উনি দেখেন কি বলতেছে, না ফলস, এটা মিথ্যা, এটা নাম্বার না। ঠিক আছে, তাহলে যখন আমরা এইটাকে এইটা দিচ্ছি তখন আমাদেরকে বলতেছে যে 5 একটা নাম্বার। তাহলে আমাদের এই যে 5টা বের করলাম এটা কিন্তু 5 না, এটা টেক্সট। এটাকে পিওর নাম্বারে কনভার্ট করার জন্য আমরা ভ্যালু ভ্যালু লিখেছি। বুঝতে পেরেছেন আপনারা? এখন আমরা ডাটা ভ্যালিডেশনটা একটু বুঝবো। ডাটা ভ্যালিডেশন একটু খেয়াল করেন। আমরা এখান থেকে এই সেলগুলোতে একটা কন্ডিশন দিব। আমরা চাচ্ছি হচ্ছে এই সেলগুলোতে প্রথম ক্যারেক্টার ই ছাড়া আমি অন্য কিছু লিখতে পারবো না, এবং পরবর্তীতে আমি 3টা ডিজিট লিখবো, তাছাড়া অন্য কিছু লিখতে পারবো না এই সেলগুলোতে। এইটা যদি আমি করতে চাই তাহলে আমার এই ফাংশন গুলো আগে থেকে জানা লাগবে। এখন দেখেন আমি এটা কিভাবে করি। এই সেলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় অথবা সম্পূর্ণটাই সিলেক্ট করে করা যায়, আমি একটা একটা করে দেখাচ্ছি।
এটা সিলেক্ট থাকা অবস্থায় ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যাবে। অলরেডি এই ফাংশনগুলো এখন ব্রিফ করেছি, তো এখন বুঝতে পারবেন। কাস্টমে যাওয়ার পরে ইকুয়াল সাইন এখানে দেব হচ্ছে এন্ড দিব না অর দিব, আপনাকে বলতে পারবেন? আমরা এন্ড দিচ্ছি। স্যার এটা এন্ড কখন এন্টের ব্যবহার, অরের ব্যবহার বা ইফের ব্যবহারটা আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, কখন এন্ড এর ব্যবহার, কখন অর এর ব্যবহার। আচ্ছা, এখানে একাধিক কন্ডিশন দিব আমি, ঠিক আছে? প্রথম কন্ডিশন দিব হচ্ছে যে প্রথম ক্যারেক্টার, এই যে সেলে আমি লিখবো প্রথম ক্যারেক্টার ই ছাড়া অন্য কিছু নিবে না, একটা কন্ডিশন। আচ্ছা, আমি কন্ডিশন গুলো লিখে ফেলি, তারপরে আপনার এই অ্যান্সারে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কন্ডিশন আমি এখানে বলতে চাচ্ছি যে এই সেলের প্রথম ক্যারেক্টার ই ছাড়া অন্য কিছু নিবে না। তাহলে এখন তাহলে আমাকে কি লিখতে হবে? লেফট ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে? LEFT আমি আলাদাভাবে আগেই দেখেছি। লেফট ফাংশনটা এখানে লিখলাম। লেখার পরে আমি এই সেলটাকেই কল করলাম, এই যে। তাহলে লেফট ফাংশন দিয়ে যখন আমি সেল অ্যাড্রেসটা দিলাম, আমার এখানে কি চলে আসলো? আচ্ছা, লেফট ফাংশনে এটা কিন্তু সম্পূর্ণ হয়নি, ভুল হয়েছে। এখানে দেওয়ার পরে লেফট থেকে প্রথম ক্যারেক্টার কি সেটা জানতে চাচ্ছি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে লেফট I17, 1, তার মানে এই সেলের লেফটে কি আছে সেটা আমার এখানে নিয়ে আসলো। সেটা ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতরে ই লিখে দিলাম। তাহলে প্রথমে আপনি ই ছাড়া অন্য কিছু টাইপ করলে আপনার এই সেল নিবে না, এতটুকু জন্য এইটা লিখেছি। এই কন্ডিশনটা বুঝতে পেরেছেন যে কেন লিখলাম এই কন্ডিশনটা? স্যার জি স্যার, বুঝতে লেফটের পারছি। পরে কি বুঝলাম না, লেফটের পরে এটা দ্বারা কি বুঝাইলেন? লেফটের পরে এইটা এইটা বোঝেন নাই? জি স্যার, এটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। লেফটটা একটু ভালোভাবে দেখেন। আচ্ছা, কম্পিউটার সম্পূর্ণটাই কেটে দিই। আমি এই সেল অ্যাড্রেসটাই দিই। দেওয়ার পরে দেখেন কি আসতেছে, কি আসতেছে বলেন তো? লেফট ফাংশন, এই সেল অ্যাড্রেস দিয়েছি এবং টু দিয়েছি। তার মানে কি হলো, আমার এই সেলে যে টেক্সটটা আছে এই টেক্সটের লেফট থেকে বাম সাইড থেকে দুইটা ক্যারেক্টার আমাকে এখানে দিচ্ছে। লেফট ফাংশন এই কাজ করতেছে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার আগের জায়গায় যাই। ইকুয়াল সাইন AND লেফট। লেফট দেওয়ার পরে আমাদের এই সেলটা দিচ্ছি। দেওয়ার পরে এই সেলের প্রথমে কি ক্যারেক্টার আছে সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমাকে এই সেলের প্রথমে কি ক্যারেক্টার আছে সেটা আমাকে দিবে। সেটা ইকুয়াল জন্য সব সময় আপার কেসে ই হয়। একটা কন্ডিশন শেষ। আচ্ছা, তাহলে আমরা এটা বলে দিলাম যে এই সেলের প্রথমে আপনি ই ছাড়া অন্য কিছু লিখতে পারবেন না। যদি ই লেখেন তাহলেই নিবে, অন্য কিছু লিখলে নিবে না। কারণ এখানে যখন আপনি এফ লিখবেন তখন এই সেলে এখানে এতটুকু মানে কি এফ চলে আসবে। এফ ইকুয়াল ই কখনোই হবে না, কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন আপনার এখানে এন্ট্রি করতে দিবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ই ছাড়া এটা আমরা বললাম। এখন আমরা বলবো যে এখানে আপনি 4টা ডিজিটস এর বেশি কখনো টাইপ করতে পারবেন না, অথবা 4টা ডিজিটের কমও টাইপ করতে পারবেন না। এটা আমরা এখন এখানে বলে দিব। এটা বলার জন্য আমাকে লেন্থ ফাংশন জানা লাগবে, এলিএন। আচ্ছা, লেন্থ ফাংশনটা হচ্ছে এই যে এলিএন, টি না কিন্তু, লেন্থ ফাংশন। লেন্থ ফাংশনের হচ্ছে কি করতে হবে, এই সেলটা দিতে হবে। এই সেলটা দেওয়া মানে হচ্ছে আমার এই সেলে কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমাকে দিয়ে দিবে। সেটা ইকুয়াল জন্য সব সময় 4 হয়। দুইটা কন্ডিশন শেষ। আর একটা কন্ডিশন দিব,
যে ইউনিক হতে হবে। আমি একই কোড নাম্বার বা এমপ্লয় আইডি যাই বলি, এটা এই সেলের ভিতরে, এই রেঞ্জের ভিতরে দুইবার দিতে পারবো না। এটার জন্য আমার লাগবে কাউন্টিফ, COUNTIF, কাউন্টিফ। কাউন্টিফ দেওয়ার পরে আমরা এখান থেকে রেঞ্জটা দিয়ে দিলাম। রেঞ্জ দেওয়ার পরে আমরা বললাম এই রেঞ্জের প্রথমেই সেলটা কতবার আছে আমাকে সেটা গণনা করে দাও। সেটা ইকুয়াল সবসময় 1 হবে। যদি কখনো 2 হয় তার মানে ইউনিক নেই, তখন এটা নিবে না। আচ্ছা, আরেকটা কন্ডিশন বলবো যে এই সেলের এর পরে যতগুলো ক্যারেক্টার আমি টাইপ করব সেগুলো অবশ্যই আমাকে নাম্বার টাইপ করতে হবে। এখানে নাম্বার ছাড়া যদি আমি টেক্সট কখনো টাইপ করে ফেলি তাহলে এটা এন্ট্রি নিবে না। এটা বলার জন্য আমরা প্রথমে ইজ নাম্বার কল করতেছি। ইজ নাম্বারের বোর্ডের ভিতরে ভ্যালুকে কল করতেছি। ভ্যালুর বোর্ডের ভিতরে আবার রাইট কে নিচ্ছি। রাইট, আমি সূত্রটা দিয়ে দেবো গ্রুপে। রাইট ফাংশন নেওয়ার পরে আমি এই সেলটাকে দেখা দিলাম। এই সেলের ডান পাশ থেকে 3টা ক্যারেক্টার আমাকে এখানে নিয়ে আসো, এটার জন্য আমি 3 দিলাম। দেওয়ার পরে এই যে 3টা এখানে উঠালো, এই 3টা হচ্ছে টেক্সট থেকে আলাদা করতেছে 1 2 3 কে। করার পরে এই 3টা তো তখন টেক্সটই থাকতেছে, নাম্বার হচ্ছে না। এই জন্য একে ভ্যালুর মাধ্যমে আমরা সেটাকে পিওর নাম্বারে কনভার্ট করলাম এবং তারপরে ইজ নাম্বার দিয়ে টেস্ট করলাম যেটা আসলেই নাম্বার কিনা। তখন সে বলবে হ্যাঁ এটা নাম্বার। তাহলে এখানে ব্র্যাকেট শেষ করেছি কার? রাইটের। তারপরে হচ্ছে ভ্যালুর ব্র্যাকেটটা শেষ করি, তারপরে ইজ নাম্বারের ব্র্যাকেটটা শেষ করি। আচ্ছা, ইজ নাম্বারের ব্র্যাকেটটা শেষ করেছি, তারপরে এন্ড এর ব্র্যাকেট শুরু করেছিলাম, এখানে শেষ করি। ওকে, এখন দেখেন তো এখানে আমার প্রথমে ই ছাড়া অন্য কোনো যদি আমি নিই তাহলে নেয় কিনা? এই তো নিচ্ছে না। নিচ্ছে না কারণ কি? আমাকে এখানে দেখেন ধরতেছে যে দি ভ্যালু, আচ্ছা এই যে ডাটা ভ্যালিডেশনে ধরছে, ঠিক আছে। এখানে কখনো এটা টাইপ নিবে না। আমি এখানে এখানে যদি 4টা, এখন যদি আমি 5টা টাইপ করি তাহলেও এটা নিবে না, ঠিক আছে। আমি প্রত্যেকটা একটু এখন কম্পাইল করি। এখানে যদি আমি এফ দিই, এফ, তখন এটা নিচ্ছে না কেন? কেন নিচ্ছে না একটু দেখেন। এখানে যখন আমি এফ দিয়েছিলাম তখন নিচ্ছিল না, কারণ এখানে লেফট, লেফট ইকুয়াল এটা। তাহলে এখান থেকে আহ, এই সেলের প্রথমটা উঠাচ্ছে, এফ উঠাচ্ছে। এফ ইকুয়াল কখনো ই না, সমান না, কন্ডিশন মিথ্যা হচ্ছে। মিথ্যা হলে আমার এখানে নিবে না। আর আপনি বলেছিলেন, একজন বলেছিলেন যে এন্ড কেন ব্যবহার করতেছি। এন্ড মানে আমি গতকাল বলেছিলাম এন্ড মানে হচ্ছে গুণ। এখানে দেখেন কতগুলো কন্ডিশন আমি ব্যবহার করতেছি, প্রত্যেকটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে উক্ত সেলে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখান থেকে প্রথম কন্ডিশন হচ্ছে প্রথমে আপনাকে ই লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। প্রথম কন্ডিশন হচ্ছে এটা। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই 4টা ডিজিট এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে, ই সহ। দ্বিতীয় কন্ডিশন এটা। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আপনি একই আইডি আপনি 2বার ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আমি কাউন্ট ইফ ব্যবহার করেছি। কাউন্ট ইফটা আমি আলাদাভাবে দেখিয়েছি আপনাদের, যে এই রেঞ্জের ভিতরে এটা কতবার আছে, এটা অবশ্যই এখানে 1 উঠবে। 1 ইকুয়াল 1, এটা সত্য হতে হবে, তাহলে ইউনিক থাকবে। তারপরে বলেছি যে ডান পাশে যে 3টা ক্যারেক্টার, এই 3টা ক্যারেক্টার আপনাকে নাম্বারই ব্যবহার করতে হবে। কখনো যদি ভুলবশত আপনি এখানে টেক্সট বা ক্যারেক্টার ইউজ করেন তাহলে এটা নিবে না। তাহলে এখানে কন্ডিশন কয়টা? শেষে হচ্ছে এটা যে ডান পাশে 3টা নাম্বারই দিতে হবে। তারপরে কাউন্ট ইফ ইউনিক হতে হবে, ইউনিকের জন্য আমরা কাউন্ট ইফ ব্যবহার করেছি 2টা। তারপরে 4টা ডিজিট ব্যবহার করতে হবে, 3টা, 4টা কন্ডিশন এখানে দিয়েছি। 4টা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে আপনি এই সেলে ডাটা এন্ট্রি করতে দিবেন। আর এই 4টা কন্ডিশনের কোনো একটা কন্ডিশন যদি আপনি মিস করেন তাহলে আপনি এখানে ডাটা এন্ট্রি করতে পারবেন না। তাহলে 4টা কন্ডিশন সত্য হইলেই ফুল কন্ডিশনটা সত্য আপনি সিদ্ধান্ত নেবেন। এই জন্য আমি এন্ড ব্যবহার করেছি এখানে, কারণ এন্ড মানে হচ্ছে গুণ।
চারটা কন্ডিশন, প্রত্যেকটা কন্ডিশন সত্য হইলেই সেখান থেকে 1 আসতেছে। তাহলে চারটা 1 কে গুণ করলে কত হচ্ছে? 1ই হচ্ছে। চারটা কন্ডিশনের কোনো একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সেখান থেকে একটা কন্ডিশনের জন্য 0 আসতেছে। বাকি তিনটা কন্ডিশনের জন্য যদি 1 আসে তাহলে তিনটা কন্ডিশনের 1 গুণ 0, সম্পূর্ণ কন্ডিশনটা 0 হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য আমরা এখানে এন্ড ব্যবহার করেছি, এই কারণে যে চারটা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে আমি ফুল কন্ডিশনকে সত্য বলবো, এই জন্য এন্ড ব্যবহার করেছি। আমার যদি সিচুয়েশন এরকম আসতো যে চারটা কন্ডিশনের ভিতরে যে কোনো একটা কন্ডিশন সত্য হলে ফুল কন্ডিশনটা সত্য হবে, তাহলে সেখানে আমরা অর ব্যবহার করতাম। অর মানে হচ্ছে যোগ। চারটা কন্ডিশনের যে কোনো একটা থেকে যদি 1 আসতো, বাকিগুলো যদি 0 আসতো, তাহলে সম্পূর্ণ কন্ডিশনটা তখন 1 হতো, সত্য হতো অরের ক্ষেত্রে। আর এন্ড এর ক্ষেত্রে গুণ গুণ। সুতরাং যে কোনো একটা যদি 0 হয়ে যায় ফুল কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। আশা করি এন্ড এবং অর বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি পরে দেখেন এখানে নাম্বার ছাড়া যদি কখনো জি টাইপ করে ফেলি আমার এখানে নিচ্ছে না। আপনারা কি ডাটা ভ্যালিডেশনটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করবেন এইগুলো। আচ্ছা, আপনাদের এক্সেল নিয়ে আর কোনো সমস্যা থাকলে একটু শেয়ার করেন। স্যার এক্সেলে তো আমরা এই সূত্রটা দেখলাম, আর কি কি সূত্র আসতে পারে ওইটা যদি আমাদেরকে দেখাতেন তা ভালো হতো। আচ্ছা, স্যার আমার একটা প্রবলেম ছিল, হ্যাঁ, শিওর শিওর। যে সেটা হচ্ছে আমি যখন ডাটা ভ্যালিডেশন করেছি তখন যে সূত্রটা বসাইছিলাম সেই সূত্রে সবগুলা নেম রেঞ্জ দেওয়ার পরে একটা মেসেজ আসে যে এ নেম রেঞ্জ ইউ স্পেসিফাইড ক্যান নট বি ফাউন্ড। এটা এসে কাজ করতেছে না। আচ্ছা, যে ফরম্যাটটা লিখেছেন আমাকে একটু দেখাতে পারবেন স্যার? অনেক সময় কি হয় আপনার ওইটা হচ্ছে খুঁজে পাচ্ছে না, ওই যে আপনি যে মেসেজটা বললেন ওটা হচ্ছে খুঁজে পাচ্ছে না। এখন খুঁজে পাচ্ছে না কেন? মনে করেন আমি এখানে লিখলাম হচ্ছে একটা লিখলাম, মনে করেন কম্পিউটার লিখলাম, আমি কন্ডিশনে বলে দিলাম কম্পিউটার, কিন্তু আপনি যে সেলে কম্পিউটারটা লিখেছেন কম্পিউটারটা লেখার পরে যদি একটা স্পেস দিয়ে দেন তখন কিন্তু আর চিনতে পারবে না। বুঝতে পেরেছেন আমি আমি কি বোঝাতে চেয়েছি? আপনি কি বুঝতে পেরেছেন? বুঝছি। আচ্ছা, তারপরে যদি আপনি সমাধান না করতে পারেন ফাইলটা আমাকে দেন, আমি একটু দেখতেছি, দেখে আমি আপনাকে সমাধান করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। স্যার আমার একটা প্রবলেম আছে, জি জি শিওর। কোশ্চেন আছে। স্যার আপনি যে একটু আগে যে ডাটা ভ্যালুয়েশনের মধ্যে আপনি আপনি নিজের মতো করে ফর্মুলা দিলেন দিলেন না 2 মিনিট আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারও একটু আগে উপরে লাইনে স্যার ওই যে লেন কাউন্ট কাউন্ট টিপ আলাদা আলাদা করে ঘরে আপনি যখন বসাচ্ছেন ইকুয়াল দিয়ে তখন তো নিচের অটোমেটিক্যালি আমাকে এই সূত্রটা দেখিয়ে দিচ্ছিল। তাহলে আমরা নিজের মতো করে আবার কেন আমরা ডাটা ভ্যালুয়েশনে গিয়ে আমরা করব, ফর্মুলাটা কেন সেট করতে যাব? আচ্ছা, আপনাকে প্রশ্নে বলা হলো আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন? জি এমপ্লয় আইডি এখানে এখানে লিখতে হবে 1,00,000 এমপ্লয় আইডি লিখতে হবে। ঠিক আছে? এখন এখানে একই এমপ্লয় আইডি দুইবার লিখতে পারবেন না আপনি, একটা কন্ডিশন। জি 2 নম্বর কন্ডিশন হচ্ছে এমপ্লয় আইডি 4 ডিজিটের বেশি হবে না। আপনি যদি জি কখনো ভুল করে 3 ডিজিট 5 ডিজিট দিয়ে ফেলেন তাহলে এটা এমপি নিবে না। 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে। আপনি কখনো যদি ভুলবশত ছাড়া অন্য কোনো ক্যারেক্টার লিখে ফেলেন তাহলে নিবে না। 3 নম্বর কন্ডিশন বুঝতে পেরেছেন? জি
4 নম্বর কন্ডিশন হচ্ছে এর পরে যে 3টা ডিজিট থাকতেছে এই 3টা ডিজিট আপনাকে অবশ্যই নাম্বার দিতে হবে। কখনো যদি ক্যারেক্টার দিয়ে ফেলেন তাহলে আপনার এটা এমপি নিবে না। এটা হলো 4 নম্বর কন্ডিশন। জি, বুঝতে পেরেছি। এই 4টা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে আপনি এখানে ডাটা এন্ট্রি করতে পারবেন, অন্যথায় এখানে ডাটা এন্ট্রি করতে পারবেন না। এই কথাগুলো আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে বলে এসেছি। আপনি এই সেলগুলোতে কখনো এই রুলের বাইরে ডাটা এন্ট্রি করতে পারবেন না। স্যার কথা বুঝে যাইতেছে না, খায়রুল ইসলাম এনাম উনারই আপনার চালু আছে। আপনাদের সম্ভবত কারো দুই একই জায়গা থেকে দুইটা স্পিকার অন করা আছে। Maybe তুমি সামনে আসো। আমি খুবই বলবো স্যার, সেটা হচ্ছে গতকালকে স্যার যে ভিডিওটা আপনি দিচ্ছেন এটাকে আমি ডাউনলোড করার পরে আমি যখন এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করছি স্যার তখন সাউন্ড আসে নাই, কিন্তু লো কোয়ালিটিতে করার পরে সাউন্ড আসে, কিন্তু আমি লেখাগুলো স্পষ্ট থাকে স্যার। স্যার আপনার কথা বুঝতে পারিনি, আপনি আমাকে একটু টেক্সট করেন, হ্যাঁ সময় হলে। আমি আপনার কথা বুঝতে পারি নাই। ঠিক আছে স্যার, আমি গ্রুপে বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, এক্সেল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, আমি আর দুইটা ফাংশন একটু দেখাতে চাচ্ছি, একটু দেখেন। ইন্ডেক্স ফাংশনটা আসলে আমাদেরকে কি দেয় এবং আমরা কেন ব্যবহার করি, কোন সিচুয়েশনে এটা ব্যবহার করতে হতে পারে। ইন্ডেক্স ফাংশনকে আমি যখন কল করতেছি তখন দেখেন আমার এখানে একটা সিনট্যাক্স দিয়ে দিছে। সিনট্যাক্স দুইটা দিছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, ঠিক আছে। প্রথমে অ্যারে চাচ্ছে, আমি এই অ্যারেটা দিয়ে দিলাম। অ্যারে দেওয়ার পরে এখানে চাচ্ছে রো নাম্বার, আমি এখান থেকে রো নাম্বার 1 দিয়ে দিলাম। তারপরে চাচ্ছে কমা, কমা দেওয়ার পরে আমাকে কলাম নাম্বার দিতে হবে। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, এটা না দিলেও কোনো সমস্যা নেই, এই পর্যন্ত ফিল আপ কাজ হবে, সমস্যা নেই। তাহলে ব্র্যাকেটটা শেষ করলাম। এখন দেখেন এখানে কি আসলো, আমি যে রেঞ্জ দিয়েছিলাম সেই রেঞ্জের ফার্স্ট ভ্যালুটা আসছে। ফার্স্ট ভ্যালুটা কেন আসছে, আমি 1 দিয়েছি বিধায়। আমি যদি এখানে ট্রু দিই তাহলে আমার এই ইন্ডেক্সের 2 নম্বর ইন্ডেক্স কি সেটা আমাকে এখানে দেখাবে। তাহলে ইন্ডেক্স ফাংশন দ্বারা আমি এটা বুঝতে পারলাম যে একটা, আমি যদি এটা একটা ইন্ডেক্স ধরি, এই ইন্ডেক্সের কত নম্বর ইন্ডেক্সটা আমি চাচ্ছি সেটা আমাকে এখানে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? ইন্ডেক্স ফাংশনের কাজ হচ্ছে এটা। ম্যাথ ফাংশন যদি এটার জন্য এটা দরকার নাই, কিন্তু এটা মনে পড়লো শিখাই দিই। আপনাদের কারো বাসা স্যার রাজশাহীতে আছে? আচ্ছা, মানে আগামী শনিবারে আমরা একটা অ্যাসেসমেন্ট করছি তো রাজশাহীতে, এর জন্য আপনাদের কাছে জানতে চাইলাম। আচ্ছা, ম্যাথ ফাংশনটা কিভাবে কাজ করে একটু দেখি। লুকআপ ভ্যালু আমি হচ্ছে, আচ্ছা এইটা দিই, এই অ্যালাউন্সটা, কারণ এই অ্যালাউন্সটা আমার এখানে আছে। লুকআপ ভ্যালু মানে এটা হলে খুঁজবে, এই ভ্যালুটা খুঁজবে যে এটা কোথায় আছে। এটা লুকআপ ভ্যালু দেওয়ার পরে কমা দিচ্ছি। তারপরে লুকআপ অ্যারে মানে কোন অ্যারে থেকে খুঁজবে সেই অ্যারেটা আমাকে দিতে বলতেছে। আমি এই অ্যারেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরেরটা হচ্ছে ম্যাথ টাইপ, এটা না দিলেও কোনো সমস্যা নেই, এক্সাক্ট ম্যাথ এটা দিয়ে দিচ্ছি। বুঝতে পারবেন না। আচ্ছা দেখেন, এখন কম্পাইল করি একটু। এটা কি আমার লুকআপ ভ্যালু। এটা কি লুকআপ অ্যারে হচ্ছে এটা দিয়েছি। তাহলে এই ভ্যালুটা এই অ্যারের ভিতরে কততম অবস্থানে আছে সেটা আমাকে দিচ্ছে। এখানে কি দিচ্ছে, 2 দিচ্ছে। তাহলে ম্যাথ ফাংশনটা আমাকে একটা দেয়, হচ্ছে একটা ভ্যালু
একটা অ্যারের ভিতরে কততম অবস্থানে আছে সেটা দেয়। আর ইন্ডেক্স ফাংশনটা একটা অ্যারের কত নম্বর পজিশনটা, কত নম্বর ইন্ডেক্সটা আমরা জানতে চাচ্ছি সেটা দেয়। তো আমরা যদি এখন এই অ্যালাউন্সটা আমার এই অ্যারের ভিতরে কত নম্বরে আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা এখানে ম্যাথ ফাংশন ব্যবহার করতে পারি। দুইটা ফাংশনটা একটু বুঝে রেখেন, এটা লাগতেও পারে আর কি। লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তারপরে হচ্ছে এক্সাক্টনেস। দুইটা ফাংশনটা একটু শিখে রাখবেন। আচ্ছা, এক্সেলে যদি সমস্যা না থাকে আমরা পাওয়ার পয়েন্ট শুরু করতে চাচ্ছি। স্যার এক্সেলের এই যে প্রিন্টের যেগুলো আসবে স্যার ওইগুলি দেখানো দরকার স্যার, এক্সেলে একটু সমস্যা হয়। আচ্ছা, এক্সেলের প্রিন্টের ব্যাপারটা আপনারা তো পারেন, স্যার কন্ট্রোল এক্সেলের সি কি দিয়ে আর কোনো প্রিন্ট কিছু করতে হয়, শেখালেন না? এটা তো অন্তত পক্ষে জানেন তাই না? কন্ট্রোল স্যার সি স্যার দিয়ে যে প্রিন্ট করতে হয় এটা তো আপনারা সবাই জানেন। আর যেহেতু আপনারা আরপিএল কোডে পরীক্ষা দিচ্ছেন, আপনারা সব কাজই খুব ভালোভাবে জানেন। আপনি জাস্ট একটা ওরিয়েন্টেশন মাধ্যম হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন গুলো দেখাই দেওয়া, হ্যাঁ, যে কিভাবে অ্যাসাইনমেন্ট হয় আর কি। স্যার আচ্ছা, আমি দেখেন, একটু একটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। সেটা হচ্ছে স্যার আমাদের তো আমি মান্থলি বাজেট ট্র্যাকার, তারপরে স্যার ওই যে ইলেকট্রিসিটি বিল, তারপরে আছে হুম আমাদের এই যে ওডিআই ম্যাচ। হ্যাঁ হুম হুম স্যার, হুম। এইগুলা কি আমাদেরকে দেখাবেন? আসলে ওখানে আমি একটা পিডিএফ দিয়েছি না আপনাদের, জি স্যার। ওইটার ভিতরে এগুলো আছে। হ্যাঁ, এইগুলো একটু প্র্যাকটিস করবেন। আর আমি যেটা দেখালাম এটা একটু বেশি গুরুত্ব দিয়ে করবেন, আর ওগুলোও সব করবেন, ঠিক আছে? আর ওইগুলো দেখানোর সময় হয়তো বা হবে না, কারণ আপনাদের 3 দিনে আমার হচ্ছে শেষ করতে হবে। এখন আজকে পাওয়ার পয়েন্টটা শেষ করতে হবে, কিন্তু এখনো শুরুই করতে পারি নাই, ঠিক আছে? তো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, কোথাও যদি আটকায় যান ক্লাসে জানাবেন, ক্লাসে সমাধান করে দিব, ঠিক আছে? বা তাহলে কি স্যার এখন যে সমস্যাগুলো স্যালারি শিটটা, সমস্যাগুলো একটু লিখে রাখেন, একবারে স্যার সমাধান করে দিব। জি স্যার বুঝতে পারছি স্যার, একটু একটু স্যার স্যালারি শিট যেটা দেখাইছেন স্যার, এটা কি আসার সম্ভাবনা আছে বেশি? হ্যাঁ, খুব ভালো করে করে ফেলেন এটা। আচ্ছা স্যার, ঠিক আছে, অসুবিধা নাই। আর স্যার আপনার কাছে মনে হয় স্যার একটা প্র্যাকটিস ফাইল ছিল অনেকগুলা শিটের, ওই যে আমি হুম যেগুলো হুম বললাম মান্থলি বাজেট ট্র্যাকার, স্যার যদি এটা আমাদের হুম। গ্রুপে দিয়ে দিতেন, ওইখান থেকে আমরা একটু প্র্যাকটিস করতাম, তাহলে আমাদের জন্য একটু সহজ হতো স্যার। আচ্ছা, আপনার যেটা যেটা লাগে আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রিন্টের যে ব্যাপারটা, হ্যাঁ, দেখেন, প্রিন্টের এই যে দাগটা আসছে আমাদের, এটা এখন যদি আমাদের এটা প্রিন্ট, আপনার স্যার যদি প্রিন্ট দিতে বলে, এটা তো পোর্ট্রেটে প্রিন্ট দিলে আমাকে দেখেন কেমন আসতেছে। এই যে প্রিন্ট প্রিভিউ, এই পাশে অনেক কিছু কেটে গেছে না আমার, তাহলে এইটা প্রিন্ট দেওয়া যায় কিভাবে? এটা যদি আমি ল্যান্ডস্কেপে দিই তাহলে কি সম্পূর্ণটা আসবে? এই ব্যাপারগুলো মাথায় রেখে প্রিন্ট দিতে হবে, মানে পিডিএফ করতে হবে আর কি। এখন এই যে দাগটা এই পর্যন্ত আসছে, আমি যদি এগুলো নাও রাখি, আমার এই পর্যন্ত থাকলে আমার সম্পূর্ণ কাজটা এটার ভিতরে আছে, ঠিক আছে? এখন এখন যদি আমি সেভ অ্যাজ যে পিডিএফ করি, তাহলে আমাকে সম্পূর্ণ পেজটা এইভাবেই দেখাবে, ঠিক আছে? এইটা গুরুত্বপূর্ণ। মানে ভুলটা কোথায় মানে আপনারা ভুলটা কোথায় করেন, যে যে অবস্থায় কাজ আছে ওই অবস্থায় আপনারা পিডিএফ করে ফেলেন, ওই অবস্থায় পিডিএফ করলে হবে না, ঠিক আছে? আগে আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকলে কিন্তু নট ইট দেবে। দেখেন এখন সম্পূর্ণ কাজটা আপনার একটা পেজের ভিতরে আছে এবং এইভাবে আপনি প্রিন্ট করেছেন, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবেন প্রিন্টের ব্যাপারটা অ্যাসেসমেন্টের দিনে। আর তাছাড়া হচ্ছে মার্জিনের স্যার ব্যাপারগুলো তো প্রিন্টের জানেন। বিষয়টা আরেকটু একটু দেখান তো স্যার, প্রিন্টের বিষয়টা। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপে, তাই না? ল্যান্ডস্কেপে দেখেন সম্পূর্ণ কাজটাই আমার আহ, একটা পেজে চলে আসছে না একটা। এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে সবগুলো কাজই তো আমি দেখতে পাবো, তাই না?
এখন যদি আমার এটা ল্যান্ডস্কেপ থাকে, ল্যান্ডস্কেপ ছিল, এখন যদি পোর্ট্রেট থাকে, তাহলে এখন যদি আমি প্রিন্ট দিই, তাহলে দেখেন পোর্ট্রেটে আছে কিন্তু আমার এটা অনেক বাকি অংশ কেটে গেছে না? এটাই হলো সমস্যা হয় আপনাদের, ভুলটা হচ্ছে এখানেই হয় যে পোর্ট্রেটে প্রিন্ট দিয়ে দেন, দিয়ে দিলে তো বাকি অংশ কেটে যাবে, তাহলে তখন ভুল ধরবে। সুতরাং প্রিন্টটা আমরা ল্যান্ডস্কেপ করে আমরা প্রিন্ট দিব। এই যে এখন দেখেন সম্পূর্ণ আছে। এই প্রিন্টের আমি ব্যাপারটা কি এতটুকুই। আমি কি স্যার আগে যেটা ছিল আমি যদি চাই 48 ওটা কি প্রিন্ট দেওয়া যাবে সম্পূর্ণ, কোনো কি হ্যাঁ ওয়ে অবশ্যই আছে এরকম? হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে আছে আছে। অবশ্যই সম্পূর্ণটা আপনি পোর্ট্রেটে দিতে চাচ্ছেন, এখান থেকে জি স্কেলটা আপনাকে কি করতে হবে, স্কেলটা কমায় দিতে হবে। এই স্কেলটা এটা একটু কমায় দিবেন, এই দাগটার জন্য এই পর্যন্ত থাকবে। এখন কন্ট্রোল পি দেন, এখন দেখেন পোর্ট্রেটে আছে কিন্তু সম্পূর্ণ কাজটাই আছে। ঠিক আছে, এভাবে দিতে হবে যেন পোর্ট্রেটে দেন আর ল্যান্ডস্কেপে দেন, সম্পূর্ণ কাজটার জন্য আপনার পেজের ভিতরে থাকে, এটা যেন অন্য পেজে না চলে যায়, কেটে না যায়। জি জি। এটাই হচ্ছে মেন খেয়ালটা এখানে রাখবেন যে আমি যদি যখন আমি পিডিএফ তৈরি করতে বলছি তখন যেন আমার হচ্ছে পোর্ট্রেটে, ওখানে স্পেসিফিক ভাবে কিছু বলে না যে পোর্ট্রেটে প্রিন্ট দেন কি ল্যান্ডস্কেপে দেন, আপনি যেভাবেই দেন না কেন সম্পূর্ণ এটার জন্য থাকে। আচ্ছা, আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টটা একটু শেষ করতে হবে, আমাদের সময় খুব কম। আচ্ছা, পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টারের ব্যাপারটা আপনারা জানেন? আচ্ছা আমি বলতেছি, স্লাইড মাস্টারটা হচ্ছে আমরা ভিউ থেকে স্লাইড মাস্টার পেতে পারি। এখানে আসবো, এখানে আসার পরে এখানে সব থেকে বড় ভুল যেটা আমি দেখি সেটা হচ্ছে স্লাইড মাস্টার আপনারা জানেন, পারেন, কাজ করেন, কিন্তু স্লাইড মাস্টারের কাজ করে এখান থেকে আর বের হন না। ঠিক আছে, এখানে এখানে যে কাজটা আছে যে একটা ডিজাইন করতে হয়, এখানে জাস্ট স্লাইড মাস্টারে এসে একটা শেপ নিয়ে একটা ডিজাইন করবেন। পাওয়ার পয়েন্টটা আপনারা অ্যাসেসমেন্টের দিনে 30 মিনিটের বেশি যেন সময় না যায়, আর এক্সেলটা হচ্ছে 20 থেকে 25 মিনিটে শেষ করবেন। বাকি সময়টা জব অনে দিবেন, কারণ জব অনটা একটু যাদের টাইপিং স্পিড একটু কম তাদের কিন্তু 1 ঘন্টায় কষ্ট হয়ে যাবে, 2টা পেজ লেখা, মেইল ভার্সিটি কাজ আছে তো, এর জন্য। আচ্ছা, এখানে শেপটা নিচ্ছি, তারপরে ওভাল, ওভাল নিয়ে শেপ ধরে টান দিবেন যাতে এটা ইনক্রিজ ডিক্রিজটা সমান থাকে। স্যার জব অন করাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই জবান করবে। আচ্ছা, 3টে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ, কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ, এর জন্য যতটুকু ছোট প্রয়োজন আমরা করতে পারি। আচ্ছা, স্লাইড মাস্টারের কাজ আমার শেষ। আমি কখনো এই যে স্লাইড মাস্টার এটার নিচে এই স্লাইড গুলোতে কখনোই কাজ করবেন না। ঠিক আছে, স্লাইড মাস্টারের যে কাজ সবসময় এই স্লাইডে করবেন, এটার জন্য খেয়াল থাকে। আচ্ছা, এখন ভুলটা করে কি, তারপরে হচ্ছে ফার্স্ট স্লাইডে এখান থেকে আপনারা কাজ করা শুরু করে দেন, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, এইভাবে কাজ করেন। এই ভুলটা কখনোই করবেন না। এখন হচ্ছে কি করবেন, স্লাইড মাস্টারটা ক্লোজ করবেন, স্লাইড মাস্টার এই ভিউ থেকে, ট্যাব থেকে এটা ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এখন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করবেন। আচ্ছা, ফার্স্ট স্লাইডে হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে ওয়েলকাম লেখার জন্য বলা আছে, ওয়েলকাম, নিচে একটা দাগ এবং একটা পিকচার সাইজ। এখন আপনাদের টেক্সট আপনাদের লিখতে তো পারবেন পাওয়ার পয়েন্টে, আশা করা যায়। এখন হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে একটা পিকচার আনতে বলে এখানে ফার্স্ট স্লাইডে। পিকচারটা আমরা হচ্ছে পিকচার থেকে নিয়ে আসি, কিন্তু কখনো পিকচার থেকে আনাটা সঠিক নিয়ম নয়।
কারণ অ্যাসেসমেন্টের দিনে কম্পিউটারে কোনো ফাইল ফোল্ডার কিছু থাকবে না, আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আনতে হবে। স্ক্রিনশট দিয়ে আনার জন্য পূর্ব শর্ত হচ্ছে পাওয়ার পয়েন্টের পিছনে আপনাকে ডেস্কটপ আইকন থেকে যদি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই যেন পাওয়ার পয়েন্টের পিছনেই ডেস্কটপ এটা থাকে। তাহলে স্ক্রিনশট এখানে যাচ্ছি, স্ক্রিনশট ক্লিপিং, অটোমেটিক এটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। এখন ডেস্কটপ থেকে যে কোনো একটা অংশ আপনি এখানে নিয়ে আসেন। আনার পরে এটার যে সাইজ এটা তো আপনি জানেন না, কিন্তু আপনার টুলসে কিন্তু বলা আছে যে এই পিকচার সাইজটা কত হবে। পিক্সার যখন আমি এই পিকচারটা নিয়েছি তখন দেখেন পিকচার টুলস নামে উপরে একটা অপশন চলে আসছে। এটা কিন্তু পিকচারটা না সিলেক্ট করলে এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু এখন আর নাই। এটা সিলেক্ট করলাম, এটা আছে। তাহলে পিকচার নিয়ে যাবতীয় কাজ আমি কোথায় করব? পিকচার সিলেক্ট করার পরে টুলস আসবে ফরম্যাটের ভিতরে, এখান থেকে হাইড হোয়াইটটা ঠিক করে দিবেন। এটা হচ্ছে 3 এবং 2 বলা আছে, অধিকাংশ প্রশ্নে এরকমই থাকে, উপরে 3 এবং নিচে 2। দেখেন যখন আমি দিচ্ছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই চেঞ্জটা যেন না হয়। এসএসআর প্রথম এই স্লাইডে শুধু এই 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 জায়গাটায় আমরা দেখি, জাস্ট ক্লিক, এখানে দেখি ঠিক আছে কিনা, ওকে। আচ্ছা এখন হচ্ছে এইটা জন্য না হয় এই জন্য অ্যাডভান্স বাটন এখান থেকে আসবে হচ্ছে লক অ্যাসপেক্ট রেশিও, এটা উঠাই দিবেন। এটা উঠাই দেওয়ার পরে এখন আপনি ইচ্ছা মতো যে সাইজ দিবেন সেটা নিবে, ওইটা না উঠালে কিন্তু নিবে না। পিকচার ইনসার্টের ব্যাপারে এইটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তিনটা জায়গায় কিন্তু এই ইমেজ নেওয়ার ব্যাপারে এবং এই সাইজের ব্যাপারটা আছে। প্রত্যেক জায়গায় একই কনসেপ্ট, লক অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিয়ে তারপরে সাইজটা দিবেন। আচ্ছা, ফার্স্ট স্লাইডের কাজটা মোটামুটি ইমেজের এটা যদি ভালোভাবে পারেন কোনো সমস্যা নেই। স্লাইড নেওয়ার জন্য কন্ট্রোল এম কিবোর্ড কমান্ড। আচ্ছা, এখানে সেকেন্ড স্লাইডে হচ্ছে আপনার একটা টেক্সট লিখতে বললো, এখানে লিখলেন সাপোজ অ্যাসেসমেন্ট, চলে আসছে। অ্যাসেসমেন্ট যেটা লিখলেন এইটার জন্য অ্যানিমেটেড হয়, এবং অ্যানিমেটেড এমন ভাবে হবে যেন প্রত্যেকটা ক্যারেক্টারের মুভমেন্ট হয়। হ্যাঁ, এমন একটা অ্যানিমেশন দিতে হবে। তাহলে এই টেক্সটটা লেখার পরে এই শেপের উপরে ক্লিক করে আপনারা যাবেন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যে তারপরে যে অ্যাড অ্যানিমেশন যাবেন, এখানে হচ্ছে ইন্টারেস্ট ইফেক্টে যাবেন, এখানে সব অ্যানিমেশন গুলো আপনি একবারে দেখতে পাবেন। এখানে দেখে আপনি যেটা প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানিমেটেড হয় এরকম একটা অ্যানিমেশন দিতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানিমেটেড হচ্ছে না। হ্যাঁ, এইটা দিলে এটা হচ্ছে ড্রপ, প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানিমেটেড হচ্ছে, এরকম একটা অ্যানিমেশন আপনাকে দিতে হবে এখানে। ঠিক আছে, অথবা এটা দিলেও হয়। আচ্ছা, অ্যানিমেশনটা যখন দিচ্ছি তখন দেখেন অ্যানিমেশন কোনটা দিয়েছি এখানে দেখাচ্ছে আমার ডান পাশে কিছু ব্যাপার আছে। কখন স্টার্ট হবে অ্যানিমেশনটা, কখন স্টার্ট হবে, আমি এই স্লাইডটা যখন শো করব, আমি এটা একটু শো করি, শো করলে দেখুন আমার অ্যানিমেশনটা কিন্তু স্টার্ট হয়নি। তার মানে ওইখানে বলা আছে যে অন মাউস ক্লিক করার পরে অ্যানিমেশনটা স্টার্ট হবে। এখন মাউস থেকে এটা ক্লিক করলাম, আমার অ্যানিমেশনটা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইটার ব্যাপারে খুব বেশি বলা নাই, কিন্তু আমরা এটা কি করব, এটা স্টার্ট অন মাউসটা না রেখে আমরা উইথ প্রিভিয়াসটা এটা রাখবো। ঠিক আছে, তাহলে এটা এসএসআর যখনই এখানে আসবে তখন অটোমেটিক এই অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যানিমেশনের ব্যাপার হচ্ছে এটা, কন্ট্রোল এম। পাওয়ার পয়েন্টের কাজ খুব বেশি জটিল কিছু দেখা যায় না, এটা পারবেন আপনারা। আচ্ছা, এখানে হচ্ছে একটা টারবাইন তৈরি করতে হবে, টারবাইন তৈরি করতে আসে দেখা যায়, টারবাইনটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আমি প্রথমে এখানে একটা ওভাল নিচ্ছি, বৃত্ত, ওভালটা ক্লিক করে এখন যখন আমি এই যে ড্র্যাগ করব, এখানে ড্র্যাগ করার আগে অবশ্যই শিফট চেপে ড্র্যাগ করব, তাহলে এই বৃত্তের রেশিওটা ঠিক থাকবে। আচ্ছা, বৃত্তটা নেওয়ার পরে সহজভাবে দেখাচ্ছি, এটা অ্যালাইন করার দরকার নাই। আচ্ছা, দেওয়ার পরে বৃত্তটার ফিল কালারটা নো ফিল করে দিবেন, নো ফিল। এখন
যেহেতু টারবাইন তৈরি করব আমার 3টা পাখা লাগবে, এখানে পাখাটাও আমরা শেপের মাধ্যমে নিব। যে পাখা একটা নিয়েছি, এই একই সাইজের 3টা পাখা নেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এই যে আউটলাইনটার জন্য মনে হচ্ছে যে ভালো মসৃণ হয়নি, এর জন্য এই প্রত্যেকটা পাখার আউটলাইন গুলো নো আউটলাইন করে দিব। কন্ট্রোল ধরে 3টা সিলেক্ট করলাম, করে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। আচ্ছা, এটা একটু ফাঁকা দেখা যাচ্ছে না। স্যার এটা একবার বলবেন কিভাবে আপনি ধরে এটা ইয়া করলেন, কাটাটা দাগটাকে সরাই দিলেন? আচ্ছা, আমি 3টা সিলেক্ট করেছি। এটা হচ্ছে প্রথমে স্বাভাবিকভাবে মাউস পয়েন্ট ক্লিক করে লেফট ক্লিক করে সিলেক্ট করেছি। এটা যখন আমি সিলেক্ট করব তখন আমি কন্ট্রোল চাপ দিয়ে যখন যখন আমি কন্ট্রোল চাপ দিচ্ছি তখন একটা প্লাস সাইন হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? প্লাস সাইন আসতেছে, তার মানে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপা আছে, এখন এটা ক্লিক করলাম। তাহলে 3টা সিলেক্ট হয়ে গেল। 3টা সিলেক্ট মানে করার পরে কন্ট্রোল ধরে ক্লিক করলেই হবে? হ্যাঁ, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম। তারপরে আউটলাইনে যে আমি এখানে যে রেড দিয়ে দিলাম, তার মানে 3টা শেপেরই আউটলাইন রেড হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি না যে আউটলাইন থাকুক, নো আউটলাইন করে দিব। আমার সিলেক্ট থাকা অবস্থায় নো আউটলাইন, এই যে শেপ আউটলাইনে যাওয়ার পরে নো আউটলাইন করে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা দেখেন, এখন এই 3টা আলাদা আলাদা শেপকে আমি একটা শেপে নিয়ে আসবো, এই জন্য আমি এটাকে গ্রুপ করার দরকার আছে। কন্ট্রোল চাপ দিয়ে 3টা কথা বাড়ি লেগে লেগে আসতেছে। স্যারের মাইক্রোফোন ছাড়া আর সবার মাইক্রোফোন বন্ধ রাখেন প্লিজ। সাউন্ড আসতেছে না। ও আচ্ছা, সরি। আচ্ছা, আমি কিন্তু মূলত ঘোরাইতে চাচ্ছি হচ্ছে এই বৃত্তটাকে, ওভালকে, ঠিক আছে? তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমি অ্যানিমেশনে যাচ্ছি, কারণ মুভমেন্ট করার জন্য তো অ্যানিমেশন ব্যবহার করতে হয় আমরা জানি। তো স্পিন দিলাম, দেওয়ার পরে আমরা একটু প্রিভিউতে যাই। এরকম আসতেছে কেন? একদম এটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে গ্রুপ করা নাই। কন্ট্রোল জি, এখন হলো সম্পূর্ণটা একটা শেপ হয়েছে। আচ্ছা, এখন ঠিক আছে, কিন্তু এখন আমাদের এটা হলো সম্পূর্ণ একটা শেপ। এই শেপের এখন আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিব, তাহলে মনে হবে যে পাখা ঘুরতেছে। দ্যাটস ইট। নো আউটলাইন। তারপরে নিচে একটা ই দিয়ে দেন, বাম্বু অথবা কিছু একটা দেন। এটা এটার উপরে দেওয়া যাবে না, এটা হচ্ছে ফ্রন্ট টু ব্যাক করে নেবেন, আবার ফ্রন্ট করে নেবেন, এটা পিছনে চলে যাবে। এখন জাস্ট এই দুইটা কপি করে ফেলুন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জায়গায় রাখেন। রাখার পরে দুইটাই হচ্ছে অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন যে স্টার্ট, এখানে হচ্ছে উইথ প্রিভিয়াস দিই, এটা এই অ্যানিমেশনটাও ধরলাম, ধরার পরে এটা উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। এখন একটু প্রিভিউ দেখি, দুইটাই একদিকে ঘুরতেছে, কিন্তু প্রশ্নে বলা হয় একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, অন্যটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটার জন্য এই অ্যানিমেশনটা ধরে আমি ইফেক্টে যে এটা চেঞ্জ করে দিব।
কাউন্টটা দিয়ে দিব। তাহলে দুইটা যখন ঘুরবে, একটা ক্লকওয়াইজ ঘুরতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখানে আরো কিছু বলা থাকে যে এই অ্যানিমেশনটা 30 সেকেন্ড ঘুরবে। 30 সেকেন্ড ঘোরার জন্য আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন প্যানে যেতে হবে। অ্যানিমেশনের প্যানে যাওয়ার পরে দেখেন এই অ্যানিমেশনটা কোনটা, গ্রুপ 6 না 9, অটোমেটিক সিলেক্ট দেখাচ্ছে। জাস্ট এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এখান থেকে যাবেন হচ্ছে টাইমিং এ। টাইমিং এ যাওয়ার পরে ডিউরেশন, এটা কত সেকেন্ড ঘুরবে, 2 সেকেন্ড। এখন এখানে যদি আমার 10 সেকেন্ড ঘোরাইতে হয়, তাহলে এখান থেকে আমাকে 10 সেকেন্ড ড্রেপ কিন্তু নাই, তাহলে 3 সেকেন্ড দিতে হবে, আর রিপিট দিতে হবে 10 বার, তাহলে 30 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা 30 সেকেন্ড হয়ে গেছে। এটাও 30 সেকেন্ড দিতে হবে। তাহলে এই শেপটাকে ধরলাম, এই শেপে আমার অ্যানিমেশন দেওয়া আছে, এখন আমার এটা সিলেক্ট দেখাচ্ছে, তাহলে আমি এখানে ক্লিক করব, করে টাইমিং এ যাচ্ছি, যার পরে ডিউরেশনে এখানে হচ্ছে 3 সেকেন্ড দিব, রিপিট দিব হচ্ছে 10, তাহলে 30 সেকেন্ড হয়ে যাবে। এখন প্রিভিউতে দেখতে পারেন এখন এটা 30 সেকেন্ড ঘুরবে। এই জিনিসটাই হচ্ছে একটু কঠিন, আর বাকিগুলো খুবই সহজ, বাকি স্লাইড গুলো। আচ্ছা, এটা স্টপ করতেছি। আচ্ছা, আরেকটা স্লাইডে আমরা একটু পাই চার্ট আসে, কন্ট্রোল এম। পাই চার্টটা জাস্ট ইনসার্টে ক্লিক করে আপনারা হচ্ছে চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের চার্ট আছে, এখান থেকে পাই চার্ট, পাই চার্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রথম ক্যাটাগরিটা নিয়ে ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা এক্সেল ফাইল চলে আসবে এখানে। হ্যাঁ, এক্সেল ফাইলের ফার্স্ট কোয়ান্টিটিতে হচ্ছে কত নাম্বার হবে, কত পার্সেন্টেজ হবে, এই ভ্যালুটা আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে, জাস্ট দেখে দেখে এই ঘরগুলো লিখতে হবে। এখানে যদি 3টা কোয়ার্টার থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে 3 পর্যন্ত দিয়ে দিব। আর যদি 4টা থাকে তাহলে এটা টান দিয়ে একটু 4 পর্যন্ত করে দিব। নিচে যদি আরো কোনো তথ্য লেখা লাগে, লেখার পরে এইটা ধরে একটু নিচের দিকে দিয়ে দিবেন, ব্যাস। সেভাবে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এক্সেলের এই কাজটা আপনারা করবেন। এক্সেল এই কাজটা করার পরে তারপরে একটু কাজ আছে, এটা হচ্ছে এখানে ক্লিক করবেন, এই মিডিলে ক্লিক করবেন যেন সবগুলো শেপ একবারে সিলেক্ট হয়ে যায়, স্পেসিফিক একটা সিলেক্ট করা যাবে না। এখন দেখেন একটা সিলেক্ট আছে, একটা সিলেক্ট করে কাজ করলে একটু সময় বেশি লাগবে, সময় কম লাগার জন্য আমরা সবগুলো শেপ একবারে হচ্ছে সিলেক্ট করার জন্য মিডিলে এখানে ক্লিক করব। ফাঁকা জায়গায় ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এখন দেখেন ফুল শেপটাই সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক, অ্যাড ডাটা লেভেল। এক ডাটা লেভেল করলে আমরা যেটা এক্সেলে লিখেছিলাম ওই ডাটাগুলো আমাদের শেপে এই চার্টে দেখেন লেবেল হয়ে গেছে। এখন লেবেল হওয়ার পরে এখন আবারও রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা লেভেলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যদি আপনাদের প্রশ্নে পার্সেন্টেজ চাই, হ্যাঁ, এটা ক্লিক করবেন। আর ক্যাটাগরি যদি চাই ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন, আর যদি না চাই এখানে ক্লিক করবেন না। এবং এই যে পজিশনটা, এই পজিশনটা চাই হচ্ছে আপনার লেভেল পজিশন সেন্টারে যাচ্ছেন, না হচ্ছে ইনসাইড ইন চাচ্ছেন, না আউটসাইড। এটা সাধারণত আউটসাইডে দেওয়া আছে, জাস্ট আউটসাইডে ক্লিক করলে সবগুলো আউটসাইডে দেখাবে। দ্যাটস ইট। তাদের চার্টের কাজ হচ্ছে এতটুকুই। আর এখান থেকে হচ্ছে যদি কোনো টেমপ্লেট আসে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু আবার বাইরে চলে গেছে, মানে এই টেমপ্লেটে হচ্ছে এরকমই। সুতরাং এখানে আবার সবগুলো সিলেক্ট করে লেভেল পজিশনটা ই করে দিবেন, আউটলাইন করে আউটসাইড ইন করে দিবেন। তাছাড়া আপনারা ইচ্ছা মতো এগুলো মুভ মুভ করা যায়। হ্যাঁ, এটা ধরে ইচ্ছা মতো এগুলো মুভ করা যায়। আরেকটু হচ্ছে এটা আবার একটু বড় করতে বলে, এটা এরকমও বলতে পারে। হ্যাঁ, এরকমও বলতে পারে। আচ্ছা, পাওয়ার পয়েন্ট এটা। এখন হচ্ছে এই যে পাওয়ার পয়েন্টের যে স্লাইড গুলো তৈরি করলাম, এই স্লাইড গুলো আমার তো এক্সটেনশনে আছে পিপিটিএক্স এ। এখন এটা হচ্ছে ভিডিও তৈরি করতে হবে। আপনাদের যে ভিডিও একটা ইনসার্ট করতে বলবে, এই ভিডিওটা অন্য কোনো ভিডিও ইনসার্ট করলে হবে না, কারণ আগে থেকে তো কোনো ফাইল ফোল্ডার কিছুই রাখতে দিবে না। সুতরাং এই পাওয়ার পয়েন্টের এই স্লাইড গুলোই আমাকে ভিডিও তৈরি করতে হবে। ফাইলে গিয়ে সেভ এসে যাব,
যাওয়ার পরে কোথায় আমি এটা রাখবো সেটা বলে দিতে হবে। আমি এখানে রাখবো। আমার সেভ অ্যাজ টাইপটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে দিব হচ্ছে MPG4 ভিডিও, এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমার এটা ভিডিও হয়ে যাবে। এখানে ভিডিও হচ্ছে, এই যে নিচে দেখেন একটু সময় লাগবে ভিডিও হতে। আচ্ছা, ভিডিও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এখন যে ভিডিওটা হলো সেটা আমরা হচ্ছে ইনসার্ট করব। এখানে ভিডিও ইনসার্ট করার জন্য ইনসার্টের থেকে ভিডিও এখানে যাবে। আচ্ছা, এখান থেকে অনলাইনে না, আমাদের হচ্ছে পিসিতে আছে ভিডিও, আমরা পিসিতে ক্লিক করলাম। কোথায় রাখছিলাম? এই যে এটা, এটা হচ্ছে ভিডিও। দেখেন ভিডিওটা চলে আসছে, কিন্তু দেখেন আগের যে স্লাইড ডিজাইন আর এই ভিডিওর ডিজাইন কিন্তু একই হয়ে গেছে, কারণ ওইগুলো তো ভিডিও। সুতরাং এটা একটু ছোট করে দিবেন, ছোট করে এরকম জায়গায় রাখবেন। এটা হচ্ছে ভিডিও। এখন এই ভিডিওর ছোট দুইটা কাজ আছে। ভিডিও জাস্ট ভিডিওটা ইনসার্ট করার পরে দেখেন ভিডিও টুলস নামে একটা অপশন এখানে চলে আসছে। তো ভিডিও নিয়ে যে কাজগুলো বলে সেটা হচ্ছে এর ভিতরেই পাওয়া যাবে, প্লেব্যাকের ভিতরে পাওয়া যাবে। সেটা বলে যে এই ভিডিওর যে লেন্থটা রয়েছে এটা হচ্ছে অর্ধেক করতে। এটার জন্য প্লেব্যাক থেকে আপনারা ট্রিমে যাবেন। হ্যাঁ, ট্রিম ভিডিও যাওয়ার পরে এখান থেকে অর্ধেক করে দিবেন। ওকে, আরেকটা জিনিস এখানে পাবেন, সেটা হচ্ছে এই স্লাইডটা যখন আপনি অন করবেন, যখন অন করবেন তখন দেখেন অটোমেটিক এটা স্টার্ট হয়নি, আপনাকে ক্লিক করে স্টার্ট করতে হচ্ছে। আচ্ছা, এবং এটা হচ্ছে আপনার ফুল স্ক্রিনও হয়নি। যখন আপনি ভিডিওটা অন করেছেন তখন এরকম ফুল স্ক্রিনে দেখাচ্ছে না, ছোট করেই দেখাচ্ছে। তো প্রশ্নে বলবে যে আপনি যখন স্লাইড শো করবেন বা ভিডিওটা যখন ওপেন হবে তখন যেন ফুল স্ক্রিনে দেখায় আমার ভিডিওটা। এই কাজটা করে দিতে হবে। এখান থেকে আমরা অফ করে দিচ্ছি, স্লাইড শো অফ করতেছি। আচ্ছা, এটা চাপার পরে আপনারা এই যে ফুল প্লে ফুল স্ক্রিন এটাই ক্লিক করবেন আর স্টার্ট দিয়ে দিয়ে রাখবেন অটোমেটিক। এটা টুলসে বলে না, কিন্তু দিয়ে রাখবেন যাতে এসএসআর দেখার সময় আর ক্লিক না করা লাগে, অটোমেটিক স্টার্ট হয়ে যায়। এবং প্লে ফুল স্ক্রিন এই জিনিসটা কিন্তু স্পেসিফিক ভাবে বলা আছে, এটা একটু খেয়াল রাখবেন। আর ট্রিম এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ভিডিও ইনসার্টের ব্যাপারে হচ্ছে এতটুকুই রয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা স্লাইডে আসি। আরেকটা স্লাইডে হচ্ছে থ্যাংক ইউ থাকবে এখানে, যে এরকম একটা শেপ নিতে হবে আপনার, শেপ নিতে হবে, শেপের ভিতরে আপনার হচ্ছে থ্যাংক ইউ লিখতে হবে। থ্যাংক ইউ লিখতে হবে, এটা একটু বড় করে দিবেন। সাইজের কথা যদি উপরে দেখবেন একটা জায়গায় সাইজের কথা বলা আছে, বা সাইজের কথা যদি কোথাও না বলা থাকে তাহলে স্যাম্পলটা ফলো করবেন, স্যাম্পলে যেভাবে আছে ওইভাবে দিয়ে চেষ্টা করবেন। আর এখানে একটা দুইটা নাম লেখা আছে যেটা টেক্সট বক্স দিয়ে লিখতে পারবেন, এবং উপরে সিগনেচারটা দিতে হবে। সিগনেচারটা দিবেন হচ্ছে শেপের মাধ্যমে। হ্যাঁ, এটার জন্য ছবি অ্যাড করে দিন না সিগনেচার। এটা হচ্ছে শেপ থেকে আপনাদের এই যে লাইনে যাবেন, হ্যাঁ স্ক্রিপ্ট যাবেন বা ফ্রি ফর্ম বলে এটাকে। আচ্ছা, এখান থেকে এইটা দিয়ে যে কোনো ধরনের একটা সিগনেচার মতো দেওয়ার চেষ্টা করবেন, করে একটু ছোট করে এখানে রেখে দিবেন। দ্যাটস ইট, এতটুকুই হবে। আর নিচে দুইটা টেক্সট লেখার ব্যাপার আছে।
পাওয়ার পয়েন্টে হচ্ছে এতটুকু। আরো এখন হচ্ছে মেনু থেকে আরো কিছু জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করি। হোমের ভিতরে হচ্ছে ফাইন্ড রিপ্লেস, এখানে খুব বেশি কাজ নাই। টেবিল তো আপনারা ইনসার্ট করতে পারেন, তাই না? টেবিলের একটা টেবিল যদি আমরা এখানে নিই, টেবিলের হচ্ছে সেল মার্জ করা ব্যাপারগুলো একটু দেখবেন। হ্যাঁ, স্ক্রিনশট তো অলরেডি দেখিয়েছি, এটা পারবেন। চার্ট, আচ্ছা স্মার্ট আর্টের একটা কাজ আছে। স্মার্ট আর্ট থেকে একটা জিনিস আসবে। স্মার্ট আর্ট থেকে আপনাকে যেটা আসবে সেটা হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে স্মার্ট আর্ট এখানে পাবেন। পাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আপনার স্যাম্পলে দেওয়া থাকবে, ঠিক ওইটাই খুঁজে বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, বেশিরভাগ এইটা দেখা যায়, এইটা দেখা যায়। এটা এখন আর আসে না, এইটা রিসেন্ট আসতেছে বেশি। এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এটা কেটে দিই, এটা এটা দিয়েও লেখা যায়। এটা হচ্ছে এখানে বলা হয় যে এখানে তিনটা আসতেছে, এখানে অ্যাশ কালার এবং অরেঞ্জ কালার দিবেন। এটা তো এটা কোনটাও অ্যাশ কালার দিবেন, কোনটাও অরেঞ্জ কালার দিবেন, এরকম স্পেসিফিক ভাবে বলা নাই, যে কোনোটা আপনি দিতে পারেন। তো যে কোনো শেপটাকে আপনি ধরবেন, ধরার পরে আপনি এখান থেকে ফরম্যাটে যাবেন, শেপ ফেলে যে এখান থেকে আপনি যে কালারটা দিতে বলছে ওই কালারটা দিবেন। অরেঞ্জ কালার এখান থেকে দিয়ে দিবেন, এবং অ্যাশ কালার যেটা বলছে সেটাও আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শেপ টুলস থেকে ফরম্যাটে যাবেন, সেখান থেকে আপনি এখান থেকে কালারটা দিয়ে দেবেন, যে কালার আপনাকে ওখানে বলবে। আর যদি এইগুলো সরাইতে চান, এই যে এই পাশে এইভাবে ধরে এভাবে মুভ করলে এগুলো মুভমেন্ট করানো যাবে। ঠিক আছে, এগুলো যদি যদি এগুলো খুব বেশি দরকার হয় না, এগুলো এভাবে মুভমেন্ট করাতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে শেপের কাজ। আর হচ্ছে আরেকটু দেখাইতে হবে শেপের কাজ। শেপের হচ্ছে একটা শেপ নিচ্ছি এবং আরো একটা শেপ নিতে চাচ্ছি, ওভাল। ওভাল এবং এই দুইটাকে সিলেক্ট করে আপনারা মার শেপের এই জিনিসগুলো একটু দেখবেন, ইউনিয়ন করা, কম্বাইন করা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো একটু দেখবেন, সাবট্রাক্ট করা, এই জিনিসগুলো একটু দেখবেন। এই জিনিসগুলো লাগতে পারে। Eliminate করে দিলাম। আচ্ছা, এখন টিউব এখন এইভাবে তৈরি করতে বলতে পারে। হ্যাঁ, তখন কিন্তু এই মার শেপের কনসেপ্টটা লাগবে আপনাদের। আচ্ছা, তাহলে ইনসার্টের ভিতরে এখানে যেগুলো আছে মোটামুটি এগুলো পারবেন। স্লাইড নাম্বার, আচ্ছা স্লাইড নাম্বার আশা করি আপনারা দিতে পারবেন। ইনসার্টের ভিতরে দেখেন স্লাইড নাম্বার যেটা আছে এখানে ক্লিক করবেন, বা হেডার ফুটারে ক্লিক করলে সবগুলো পাবেন। হেডার ফুটারে ক্লিক করার পরে হচ্ছে ডেট এন্ড টাইম দিতে বলতে পারে। ডেট এন্ড টাইমে ক্লিক করে দিবেন, জাস্ট হয়ে যাবে। এখানে আপডেট ডেট এন্ড টাইম, এটা কিন্তু আজকে যেটা দিয়েছেন আজকে ডেটটাই আসবে। এখানে যদি ফিক্স যদি দেন তাহলে এই ডেটটা চেঞ্জ হবে না। এই ফাইলটা যদি আগামীকাল ওপেন করেন তাহলে গতকালকে ডেটটাই দেখাবে, আর যদি এইটাও করে দেন এই ফাইলটা আগামীকাল যদি ওপেন করেন আগামীকালকে ডেটটাই আপনাকে ওখানে শো করবে। এবং কোথায় শো করবে আপনারা দেখেন প্রিভিউতে এখানে দেখাচ্ছে। এবং স্লাইড নাম্বার এখানে টিক দিয়ে দিলে স্লাইড নাম্বারটা শো করবে। ফোটা যদি দিতে চান এখানে ক্লিক করতে পারেন। ফোটার প্রশ্নে খুব বেশি এটা ফোটার দেখা যায় না, কিন্তু ডেট এবং স্লাইড নাম্বার এটা প্রশ্নে আসে মাঝে মাঝে। অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন। এখানে এই যে প্রত্যেক স্লাইডের নিচে দেখবেন স্লাইড নাম্বার চলে আসতেছে। আচ্ছা, ইনসার্টের ভিতরে স্লাইড নাম্বার, অবজেক্ট, সিম্বল,
ইকুয়েশনটা আসে না, তারপরে একটু দেখায় রাখলে ভালো হবে আপনাদের জন্য। ইকুয়েশনটা একটু দেখেন, ইনসার্টের ভিতরে ইকুয়েশনটা একটু ক্লিক করুন। ইকুয়েশন ক্লিক করার সাথে সাথে টাইপ ইকুয়েশন হিয়ার একটা বক্স দিয়ে দিচ্ছে আপনাকে ইকুয়েশন লেখার জন্য। এখানে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা লিখতে চাই, আমাকে প্রথমে চিন্তা করতে হবে আমার সিলেকশনটা। হ্যাঁ, ইকুয়েশন লেখার জন্য আমাকে মাথায় রাখতে হবে সিলেকশন। সিলেকশনটা আমি কিভাবে করব? আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে কিভাবে করা যায় এটা নিচ্ছি, আসতেছে না কেন, আসছে, একটু সময় লাগছে। আচ্ছা, আমি এইটা কেন নিলাম? এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে a প্লাস বি আর এখানে দিব হোল স্কয়ার। এই জন্য আমি এই সিলেকশনটা চুজ করলাম। এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্র্যাকেট a প্লাস বি ব্র্যাকেটটা শেষ করে দিই এবং এটার উপরে আমি একটা কিছু লিখবো, 2 লিখবো। 2 লেখার পরে এখন কার্সার আছে কোথায়? আমার 2 এর পরে আমি রাইট অ্যারো কিটা একবার চাপ দিব শুধু, দেওয়ার পরে এখন ইকুয়াল সাইন। যদি 2 বার চাপ দিই আমার কিন্তু এই সিলেকশনটা কেটে যাবে, তখন কিন্তু হবে না। ইকুয়াল সাইন এখন লিখবো কি আমি a স্কয়ার। a স্কয়ার লেখার জন্য আমি যদি এখন a চাপি আমি উপরে কিন্তু স্কয়ারটা দিতে পারবো না, এটা কিন্তু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এখানে করা যাবে না। হ্যাঁ, সুতরাং আমাকে সিলেকশনটা চিন্তা করতে হবে। আমাকে এখানে কার্সর থাকা অবস্থায় স্ক্রিপ্টে যেতে হবে, এটা সিলেকশন করলাম। এখান থেকে আমি দিলাম a দেওয়ার পরে এখানে লিখলাম 2। এখন আমি আবার বেজ লাইনে আসবো, জাস্ট রাইট অ্যারো কিতে একটা চাপ দিব, a প্লাস 2ab প্লাস এখান থেকে দেখেন বি স্কয়ার দিব, তাহলে এখন আমার সিলেকশনটা এখানে রাখতে হবে, বি তারপরে এটা সিলেকশন ধরে এখানে 2 দিতে হবে। সূত্র লেখার জন্য সিলেকশনটা একটু মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, অডিও নিয়ে এখনো কোনো কিছু আসে নাই, তবে এটা আপনাদের এই যে পাওয়ার পয়েন্ট, যখন পাওয়ার পয়েন্ট দিয়ে নিজেরা কোনো ভিডিও তৈরি করতে চাইবেন তখন অডিওর এই বিষয়গুলো অনেক কাজে লাগবে। কারণ এক মনে করেন আপনি নিজের একটা ছবি দিয়ে অনেকগুলো ছবি দিয়ে একটা স্লাইড তৈরি করেছেন, এটা সম্পূর্ণটা আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে চাচ্ছেন, তখন অডিওটা লাগবে। এবং এই অডিওটার জন্য প্রত্যেক স্লাইডেই এটা বাজে, এটার জন্য অডিও নিয়ে কাজ করা লাগবে। এটার ভিতরে সব অপশন গুলো সব রয়েছে। এটা টুলসে কখনো আসে নাই। ডিজাইনে যদি টেমপ্লেটটা কখনো বলে, এখান থেকে যে টেমপ্লেটটা বলবে সেটা দিয়ে দিবেন। আচ্ছা, ট্রানজিশনের যে কথাটা বলা থাকে, ট্রানজিশনে বলা থাকে যে প্রত্যেকটা স্লাইড র্যান্ডমলি আসবে, অটোমেটিক আসবে। এটার জন্য এখানে স্লাইড, এখানে ট্রানজিশন যেটা রয়েছে যে কোনো একটা র্যান্ডম বার রয়েছে। আর শুধু র্যান্ডম কি রয়েছে? এই যে শুধু র্যান্ডম রয়েছে এটা। হ্যাঁ, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই ট্রানজিশন থেকে একটু কাজ আছে, এটা হচ্ছে অটোমেটিক যদি আসতে চান, আনতে চান, তাহলে অন মাউস ক্লিকটা উঠাই দিবেন, উঠাই দিয়ে আফটারে দিবেন এবং একটা টাইম দিয়ে দিবেন যে কত সময় পর পর আমার স্লাইড গুলো আসবে, এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই টু অল। এখন প্রত্যেকটা স্লাইডে যে দেখবে আমার এইটাই অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি স্লাইড শো করি, প্রত্যেকটা স্লাইড আমার এখন অটোমেটিক আসবে। এটা কিন্তু 30 সেকেন্ড শেষ হবে, তারপরে হচ্ছে আপনার নেক্সট স্লাইডে যাবে। আচ্ছা, আমরা এতক্ষণ অপেক্ষা করবো নাকি? ট্রানজিশনের ব্যাপারটা হচ্ছে এটা, কারণ অ্যাসেসর এসেই F5 ক্লিক করে দিবে, ক্লিক করলে দেখবে যে অটোমেটিক আসতেছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু আবার ভিডিও ওপেন হয়েছে এখন।
স্যার পুরাটা এখানে দেখায়নি, আপনি মনে হয় অর্ধেক করে রাখছেন। কোনটা? ওই যে ভিডিওটা? জি স্যার। হ্যাঁ, ভিডিওটা তো অর্ধেক করা। ভিডিওটা ওই যে ভিডিও ট্রিম করা ছিল না, ট্রিম করা ছিল কিন্তু, সুতরাং সম্পূর্ণটা দেখাবে না ভিডিও। Slide শেষ। এখানে স্লাইড শোর যে ব্যাপারগুলো, এখানে কাস্টম স্লাইড শো কখনো আসে নাই। স্লাইড শোর ব্যাপারে শুধুমাত্র আসে যে ট্রানজিশন থেকে আপনি অটোমেটিক যেন আসে, প্রত্যেকটা স্লাইড যেন অটোমেটিক আসে, এটার জন্য আপনি ওয়ান মাউসটা উঠাই দিবেন আর আফটারে ক্লিক করে দিবেন, কত সময় পর পর আসবে স্লাইড গুলো, টাইমটা এখান থেকে দিয়ে দিবেন, দ্যাটস ইট, এবং অ্যাপ্লাই টু অল করে দিবেন, সবগুলো স্লাইডের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। অ্যানিমেশন তো আপনারা দিতে জানেন। অ্যানিমেশনের ব্যাপারে আরেকটা অ্যানিমেশন একটু দেখায় রাখি। আমার একটা ওভাল বৃত্ত, এইটা যদি নির্দিষ্ট কোনো কক্ষপথে আমি ঘুরাইতে চাই, তাহলে আমি কিভাবে এটা ঘোরাতে চাই? এটা নিচ্ছে এইটা তৈরি করব আমি কক্ষপথ। তাহলে এটা একটা ওভাল নিলাম, নেওয়ার পরে এটা নো ফিল করে দিচ্ছি, এখান থেকে নো ফিল করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে পাথটা পাইলাম, এটা আমরা মনে করি কক্ষপথ, আর এটা আমাদের গ্রহ উপগ্রহ, যা কিছু ভাবতে পারেন। এখন এইটাকে আমি এই পাথ দিয়ে মুভ করাবো, এটার জন্য এই অবজেক্টটাকে আমি ধরলাম। এই অবজেক্টটাকে ধরার পরে আমাকে যেতে হবে হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যাওয়ার পরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে মোর মোশন পাতে যাবেন। মোশন পাতে যাওয়ার পরে এখান থেকে দেখবেন সার্কেল আছে, এটা ক্লিক করে দিবেন, ওকে। তারপরে এখান থেকে এই যে এই পাথটা হচ্ছে আপনাকে এই পাথ অনুযায়ী সেট করে দিতে হবে, এই পাথে সেট করে দিতে হবে। এটা সেট হয়নি, এটা এটা একেবারে এর সাথে এখন এখন দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন প্রিভিউটা দেখি, এই যে এটার উপর দিয়ে এখন ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা কিছু বলবেন? স্যার এই সেটটা না করলে কি ইয়া হতো না, সার্কেল হতো কি না? এই নিচের এটা? জি না, মানে এই সেটটা যদি না করলে কি ওটা ঘুরতো না? হ্যাঁ ঘুরতো, কিন্তু আমি তো ঘুরাতে চাচ্ছি এই কক্ষপথের উপর দিয়ে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখেন কোন কোন পাশে ঘুরতেছে, আমি তো চাচ্ছি এই কক্ষপথের উপর দিয়ে ঘুরাইতে, কিন্তু এখন কক্ষপথটা আমি সেট করেছি কিভাবে? এইভাবে সেট করেছি আমি, সুতরাং এটা ঘুরবে হচ্ছে এইভাবে। খায়রুল আলম, আপনার জন্য এই জন্য আমাকে সমস্যা। এই কক্ষপথটা আমার এর সাথে মিলিয়ে দিতে হবে, যেন মনে হয় যে এই কক্ষপথের উপর দিয়ে আমার এই গ্রহটা অথবা এই বৃত্তটা ঘুরতেছে। জি স্যার, বুঝতে পারছি। এই মিশনে এই দুইটা মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এখন কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা কি রিটেন গুলো পড়তেছেন না স্যার? আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা কি ক্লাসটা শেষ করতে পারি? জি স্যার, শেষ করতে পারে।
ঠিক আছে, তাহলে এক্সেল ফাইল যেগুলো চাইলেন ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পাওয়ার পয়েন্ট যেগুলো দেখানো হলো ওগুলো একটু দেখেন এবং পিএসটা একটু ফলো করেন, সমস্যা ফাইন্ড আউট করেন, সমস্যা মতো দেখবেন। নেক্সট ক্লাসে আমরা জব অন টাইমে দেখবো। ওকে স্যার, আর স্যার রেকর্ডটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।